নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প স্বপ্নের পুরুষ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প স্বপ্নের পুরুষ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই তো যাই, দাঁড়াও। তোমাকে এক কাপ চা দেব? না। বলছি, তুমি খুব টায়ার্ড হয়ে গিয়েছো, বসো না, একটু ভালো করে আদা দিয়ে। দেখ বাল, ঘরে এসে কানের গোড়ায় ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি, বললাম তো খাবো না। মুখটা কাচুমাচু করে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ে রমা। লেওড়া, কি করতে যে বিয়ে করেছি বাল। স্বামীর মুখ থেকে ক্রমাগত গালিগালাজ এখন কেমন যেন সহ্য হয়ে গিয়েছে। বিয়ের পর পর ভীষণ অভিমান হতো, এখন আর হয় না। গরিব ঘরের 3 দাদার পরে রমার জন্ম। বাবা একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তৎকালীন সময়ে অত মাইনে উনি পেতেন না। 3 ভাই হয়েছে কুলাঙ্গার। বাবার পাওয়া সমস্ত টাকা এদিক ওদিক করে উড়িয়ে দিয়ে এখন কেউ চপ বিক্রি করছে, কেউ আবার ঠিকাদারের কাজ করছে, কেউ একটা টোটো গাড়ি কিনে সেইটা চালাচ্ছে। ঘাড়ের ওপরে এই বোনকে দেখাশোনা করবেটাকে? মাথা ভর্তি একরাশ ঘন কালো চুল, গায়ের রংটা চাপা, উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চির কাছাকাছি। দেহবল্লরী কিছু না থাকলেও কিছু আছে। তবে হ্যাঁ, অপুষ্টির কারণেই হোক অথবা অযত্নের কারণেই হোক, একটি 22 বছরের যুবতী মেয়ের যতটা লাবণ্য থাকা দরকার ততটা রমার শরীরে নেই। তবে আছে, কিছু একটা আছে, না হলেও সে মেয়ে মানুষ তো। আর যাই হোক, একটি পুরুষকে দমন করার ক্ষমতা হয়তো তার আছে এখনো, কিন্তু সেই ক্ষমতা কাজে লাগানো হয়নি রমার। বিয়ের পরপর এই বাড়িতে পা রাখার সাথে সাথেই শাশুড়ি মা নির্দেশ দিয়েছিলেন, শোনো বৌমা, আমার ছেলেকে বহু কষ্টে বড় করেছি। ওর বাবা আর্মি অফিসার ছিলেন, যুদ্ধে মারা গেছেন। বুকের রক্ত হিম করে ওকে আমি বড় করেছি। এখন ওর সমস্ত দায়িত্ব তোমার। ওর ভালো থাকা ভালো না থাকা সব কিছুর দায় কিন্তু তোমার। তোমার ওপরে ওকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে আমি কাশিবাসী হব। তাই ফুলশয্যার পরের দিনই আমার ফ্লাইটের টিকিট বুক করা হয়েছে। আমি আর ফিরব না, তাই সংসারের চাবিকাঠি তোমার হাতে দিয়ে গেলাম, দেখে রাখার দায়িত্বটাও তোমার। মারে, পারবি না আমার এই অমানুষ ছেলেটাকে মানুষ করতে? আমার অতিরিক্ত স্নেহ ওকে ধ্বংস করে দিয়েছে। তুই শক্ত হাতে হাল ধরবি কিন্তু মা, কথা দে, আমায় কথা দে। শাশুড়ি মায়ের কাছ থেকে প্রথমে শাসন, তারপরে মিষ্ট ভাষণে চোখে জল চলে এসেছিল রমার। মায়ের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, আমি আপ্রাণ চেষ্টা করব মা, আমি আপ্রাণ চেষ্টা করব। গরিব ঘরের মেয়ে বলে রমার মধ্যে সম্ভ্রম শিক্ষা সব রয়েছে। রুচিবোধ অমায়িক। কোথায় কিরকম পোশাক পরতে হবে, কার সাথে কতটুকু কথা বলা শ্রেয়, ততটুকুই রমা বলে। স্ত্রী হিসাবে একদম পারফেক্ট, অথচ যে বোঝার সে বোঝে না। সপ্তর্ষি রমাকে বউ হিসাবে পাত্তা দেয় না। ফুলশয্যার দিন ছোট্ট একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলেন রমার শাশুড়ি। উনি কিটি পার্টিতে ঘন ঘন যেতেন, তাই ওনার সেইখানকার গেস্ট আর রমার বাড়িতে রমার 3 কুলাঙ্গার দাদা বাবা মাও নিমন্ত্রিত ছিল। তবে বাবা মা আসেননি, 3 দাদা এসেছে। আর সপ্তর্ষির মদের থেকে গিয়ে একদম গলা পর্যন্ত মাল খেয়ে বোনের শ্বশুরবাড়ির সংসারের সামনে এসে রীতিমতো গালিগালাজ করে প্রত্যেককে অপমান আর অপদস্থ করে বাইকে করে রওনা দিতে গিয়ে অ্যাক্সিডেন্টও করেছে। হাত পা ভেঙে যে কদিন হাসপাতালে ভর্তি ছিল, সেই প্রত্যেকটা দিন রমার শাশুড়ি দাঁত মুখ বুঝে দেখতে গিয়েছিল ওদের। এমনকি চিকিৎসা করার দায়িত্বও তিনি নিয়েছিলেন। এত ভালো একজন শাশুড়ি মা
ছিলেন বলেই বোধহয় স্বামীর অকথ্য অত্যাচার সহ্য করেও রমা দাঁতে দাঁত পিষে এই সংসারে টিকে গিয়েছে। সপ্তর্ষির সাথে বিয়ে হয়েছে আজ 7টি বছর, এখনো পর্যন্ত একবারের স্পর্শও রমা পায়নি। ফুলশয্যার রাতটা ওর কেটেছিল কণ্টকের বিছানার মতো। একেই দাদারা বাড়ি ফিরে অ্যাক্সিডেন্ট করেছে, ফোনে খবর আসে। মা সাত তাড়াতাড়ি গাড়ি নিয়ে আর ড্রাইভার কাকাকে সঙ্গে করে বেরিয়ে গিয়েছিলেন। যাওয়ার আগে আত্মীয় এক বৌদিকে বলে দিয়ে গিয়েছিলেন, শোনো বৌমা, রমাকে দেখে রাখার দায়িত্ব তোমায় দিলাম। আজ ওদের ফুলশয্যা, ওর দাদাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, খরচের দায়িত্ব আমার, কারণ ওরা আমার বাড়ি থেকেই খেয়ে গিয়েছিল। তাছাড়াও আমি জানি আমার বৌমার সংসারে সেই ক্ষমতাটা নেই, সুতরাং আমার ছেলেও কুলাঙ্গার আর ওই 3টেও কুলাঙ্গার। মা হয়ে তো সন্তানকে মৃত দেখতে পারি না। বৌমা গো, তুমি আজকে ওদের একটু দেখে রেখো মা, ওরা যেন ঠিকঠাক। আপনি চিন্তা করবেন না মাসিমা, আমি তো আছি। বৌদি পা মেলা। ফুল দিয়ে সাজানো ঘরে রমাকে আর সপ্তর্ষিকে ঢুকিয়ে দিয়ে নিজেও মাঝখানে শুয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, সপ্তর্ষির বুকের ওপরে হাত রেখে ওর কোমরের পাঞ্জাবির পাজামার প্যান্টটা খুলে দিয়ে রমাকে দেখিয়ে দিয়েছিল একদম সামনের পর্ন দৃশ্য, একদম ওপেন ভিডিও। বলেছিল, যতই চেষ্টা করিস না কেন, তোর মতো গরিব ঘরের মেয়েকে আমার ঠাকুরপো কখনোই গ্রহণ করবে না, তাই না সোনা? আমার সোনা, আমার লিটল প্রিন্সেস। চুমু খেয়েছিল এইভাবে। আর সপ্তর্ষিও ওই বৌদিটির সঙ্গে খেলা করেছিল গোটা বিছানা জুড়ে। রমা চোখের সামনে এমন পর্নোগ্রাফির ভিডিও দেখে কাঁদবে, হাসবে না চিৎকার করবে ভেবে ওঠার আগেই ওর চোখের কোনা বেয়ে টপটপ করে গড়িয়ে পড়েছিল জল। রমা বুঝতে পেরেছিল গরিবের সংসার থেকে উঠে এসে এই অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে ও আদেও মানিয়ে নিতে পারবে না। হয়েছেও ঠিক তাই। 1, 2, 3 প্রত্যেকটা দিনই কেউ না কেউ এসে নিবৃত্তে রাত কাটিয়ে গেছে, কারণ বৃদ্ধ শাশুড়ি মা ওদের রাত্রি নিবাসের জন্যে জীবনটাকে অর্পণ করে দিয়েছিলেন ওই হাসপাতালের বন্ধ দরজায়। ভাইয়েরা দিন 7 পর ছুটি হয়ে বাড়ি আসে, আর 7 দিন পরে অষ্টমঙ্গলায় রমাও বাড়ি যায়। সপ্তর্ষি যায়নি, অনেকটা এখনকার সিরিয়ালের মতো। জোর করে রমাদেবী রাত্রেবেলা সপ্তর্ষিকে পাঠিয়েছিলেন। হো, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। মা নতুন বস্ত্র পাঠিয়ে দিয়েছে তোমার বাবা মার জন্য, আর তোমার 3 দাদার জন্যে এই ফল, হরলিক্স আর টাকা। কোথায় আছে ওরা? ওরা তো ওদের ঘরে, তুমি গিয়ে দিয়ে এসো। না, আমি ওসব অশিক্ষিত সংসারে থাকি না। তাছাড়া শোনো, তুমি কি আমার সঙ্গে বাড়ি যাবে? এসব নিয়ম রক্ষার খাতিরে নাকি আসতে হয় আর যেতে হয়। যেতে হলে চলো, না হলে আমি। না না, আজকে রাতটা থেকে ফোন করে শাশুড়ি মা বলে দিয়েছিলেন নতুন বিয়ে হয়েছে, স্বামীকে আঁচলে বেঁধে রাখার দায়িত্ব কিন্তু তোর। নতুন গন্ধ রয়েছে এখন গায়ে, যেভাবে হোক ওকে আঁকড়ে ধরবি। ও কিন্তু বেলেলাপানা করবে, কিন্তু তুই ওকে ধরবি। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস মা। শাশুড়ির কথাতেই বারবার মেয়েটা আটকে যায়। নাহলে শিক্ষিত একটি মেয়ে হয়ে বারবার এমন অপমান অপদস্থ হয়ে কি আর এরম একটা অসভ্য ছেলের সঙ্গে সংসার করা যায়? শাশুড়ি মায়ের কথার দাম দিতে গিয়েই সেই দিন স্বামীকে জোর করে জড়িয়ে ধরেছিল রমা। বিনিময়ে পেয়েছিল 2 চর, ঠাস ঠাস করে। রমার গালে দাগ পড়ে গিয়েছিল 5 আঙ্গুলের। স্বামী সোহাগ পেয়েছে কিনা জানার জন্যে পরের দিন বান্ধবীরা এসেছিল বাড়িতে। চুল দিয়ে মুখটাকে ঢেকে রেখেছিল রমা। ইচ্ছাকৃতই কপালের সিঁদুরটা লেপ দিয়ে পড়েছিল, যাতে সবাই বুঝতে পারে রাত্রের লজ্জাকর সেই দৃশ্যের কথা। স্বামী কিন্তু পরের দিন ভোরবেলাতে উঠেই শহরে পারি। বলেছিল, দেখুন বাবা, আমার পক্ষে থাকা সম্ভব না। আপনি এক কাজ করবেন, সন্ধেবেলা ট্রেনে ওকে ধরিয়ে দেবেন। এই স্টেশনে আমাদের আমি গিয়ে পৌঁছে দাঁড়িয়ে থাকবো, খনি ওকে গাড়ি করে ড্রপ করে বাড়িতে নিয়ে যাব। বারবার আকুতি মিনতি করা সত্ত্বেও রাতটায় থাকেনি কেউ। রমা জড়িয়ে ধরার পরে সপ্তর্ষি কষি একটা চর মারলেও পরক্ষণেই রমাকে বুকের মাঝখানে জাঁপটে ধরে নিয়ে বলেছিল, খুব শখ হয়েছে না বরের সঙ্গে সোহাগ ভাতার করার? কেন, পামেলা বৌদির সঙ্গে ঠিক যেভাবে শুয়েছি সেভাবে তুই পারবি আমায় দিতে? পারবি না। ওগুলো খাসা মেয়ে মানুষের দরকার হয়, সবার দ্বারা হয় না।
একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমার মা তোকে কি দেখে পছন্দ করেছে আমি জানি না, তবে আমি তোকে পছন্দ করি না। আমার বিছানায় এক একদিন এক এক রকম মেয়ে দরকার হয়, কোনোদিন কালো, কোনোদিন ফর্সা, কোনোদিন নোংরা, কোনোদিন ভালো, কোনোদিন আবার বয়স্ক। কথাটা শুনে দুই কানে হাত দিয়ে কান দুটোকে চেপে ধরেছিল রমা। সঙ্গে সঙ্গে ওর হাত দুটো সরিয়ে দিয়ে কানের লতি কামড়ে ধরে সপ্তর্ষি বলেছিল, শুনতে এত খারাপ লাগছে, করতে তো আরো খারাপ লাগবে। ঠাস করে বিছানায় শুয়ে দিয়েছিল ওকে, বলেছিল, সোহাগ পাহাড় খুব শখ না রে, আজকে এই যে তোর বাবার বিছানাতেই তোকে সোহাগ দেবো, দাঁড়া। তোর বাপের তো বুড়ো হয়নি আমাকে নতুন খাট বিছানা দেওয়ার, সুতরাং তুই শুবি কোথায়? স্পষ্ট ভাষায় শুনে রাখ খান কি বাগি, আমার বিছানায় কিন্তু তোর স্থান নেই, ওই মেঝেতেই গড়াগড়ি খাবি। কোন রকম ভাব ভালোবাসা দেওয়ার আগেই নিজেকে সজোরে প্রবেশ করিয়েছিল সপ্তর্ষি প্যান্টের চেনটা খুলে। রমা কিছু বুঝে ওঠার আগেই ওর হাঁটু অব্দি শাড়ি তুলে দিয়েছিল সে। স্বামীর কাছে ভালোবাসা না ধর্ষণ? না 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 না, এই ধর্ষণের কথা কাউকে বলতে নেই, চরম লজ্জা হয়। বান্ধবীদের কাছে বললে তারা হাসি ঠাট্টা করতে পারে, আর বাড়ির মাকে বললে বুক চাপড়িয়ে মা হয়তো কান্নাকাটি করবে, পরক্ষণে মা বলবে, কি আর করবি মা, সবটাই তোর কপাল, মুখ বুঝে মেনে নে। হ্যাঁ, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট করতে শিখে গিয়েছে রমা। অত্যাচার সহ্য করতে করতে আর এখন ওইসবের দিকে তোয়াক্কা করে না। 2 বছর আগে শাশুড়ি মা কাশিতেই মারা গেছে। শুধু মৃত প্রায় মানুষটাকে রেখে দেওয়া কথাটা হয়তো রাখতে পারেনি রমা। যখন শাশুড়ি মায়ের দেহটা বাক্সবন্দি হয়ে বাড়িতে এলো, সপ্তর্ষি তখন নিজের প্রাইভেট সেক্রেটারির সঙ্গে একটা গোপন মিটিংয়ে ব্যস্ত, নিজের বাড়িতেই। রমা জানতো এই দৃশ্য সে সেই দিন থেকে দেখছে যবের থেকে শাশুড়ি মা কাশিবাসিনী হয়েছিলেন। মা চলে যাওয়ার ঘণ্টাখানেকের পরই সপ্তর্ষি অফিস থেকে ফিরে আসে একটি মেয়ে ছেলেকে নিয়ে, আর নিজের ঘরের দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। বাইরে থেকেই শীতকার শুনে শুনে কেঁদে কেঁদে একসা রমার ক্ষমতা হয়নি দরজা পিটিয়ে ঘরের ভেতরে ঢুকে নিজের রণরঙ্গিনী রূপটা ধারণ করার। কারণ সে খুবই দুর্বল একটি মেয়ে, যার বাবা মায়ের আর্থিক ক্ষমতার জোর নেই। সেই মেয়ে বোধহয় স্বামীর সাথেও পেরে ওঠে না। সপ্তর্ষিকেও কিছুতেই বুঝতে পারেনি, আর সপ্তর্ষিও ওকে বুঝতে চায় না। তাই তো এক একদিন এক একটা মেয়েকে এনে সঙ্গদোষে রঙ্গলীলা করে বেড়ায়। শাশুড়ি মায়ের বডিটা বাড়িতে আনার পর ওনার পা দুটো ধরে রমা ভীষণ কান্নাকাটি করেছিল। পাড়া প্রতিবেশীরা বলেছিলেন, বৌমা হয়েছিল একটা, এমন লক্ষ্মী মন্তর মেয়ে কারো ঘরে হয় না। দাঁত মুখ বুঝে সপ্তর্ষির সব অত্যাচার সহ্য করে, না হলে আমরা কি আর জানি না সপ্তর্ষির চরিত্র কত খারাপ? বিয়ের আগে কত মেয়েকে এনে ঘরের মধ্যে, ছি, আমরা কত না করেছিলাম তোমার শাশুড়িকে জানো বৌমা, তোমার মতো ভালো মেয়ের সঙ্গে না বিয়ে দিতে, ওই ছেলে সংসার করার যোগ্যই নয়। তবুও মুখে কোনো উত্তর করেনি রমা। শাশুড়ি মায়ের সমস্ত ঘাট কাজ নিজে করেছে নিয়ম নিষ্ঠা মেনে। ছেলে মুখাগ্নি করলেও মাথায় টাক করেনি। মেয়েরা মাথার চুল কেটে টাক হতে পারে না বলেই হয়তো, না হলে এই শাশুড়ি মায়ের ঋণ মেটাতে রমার টাকই হতো। আজ বছর 7 পর আবার করে পুরনো স্মৃতিগুলো মস্তিষ্কের মাঝখানে এসে ভিড় জমাচ্ছে। 6 ফুট উচ্চতার সপ্তর্ষি, মোটামুটি চেহারা, গায়ের রং ফর্সা, মাথায় হালকা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, ছোট ছোট দুটো চোখ, অথচ দেহের সঙ্গে মানানসই। হ্যান্ডসামদের পাল্লায় হয়তো পড়ে, আর বাকিটা নারী লোলুপতার জন্য। যে কোনো মেয়ে ওকে পটিয়ে ফেলে, আরও পটেও যায়। অথচ বাড়িতে একটি MA পাশ করা শিক্ষিত বউ থাকতেও সপ্তর্ষি তাকে পাতে পোছে না। কিছুদিন আগে একটা হিন্দি সিনেমা দেখতে বসেছে রমা, ওর খুব প্রিয়। এমন সময় দরজার কলিং বেলের শব্দ। সন্ধ্যে 7টা বাজে। সপ্তর্ষি 5টায় ফোন করে জানিয়েছে সে আজ বাড়ি ফিরবে না, রাতে বাইরে খাবে। ইদানিং এমনটাই হচ্ছে, তাতে রমার কোনো আক্ষেপ নেই। 7টা বছর যখন কেটে গেছে, তখন আরও কটা বছর না হয় এমনিই কাটবে। কেউই কারো খোঁজ নেয় না। সকালবেলা উঠে ওই কফি খেয়ে বেরিয়ে যাওয়া, ওইটুকুই। তারপরে কাজের লোক এসে সব কাজ করে দিয়ে যায়। রমা একা একা দিন কাটায়। এখন তো ফেসবুক হয়েছে, তাই ফেসবুকে মাঝে মাঝে অন থাকে, আর হাজব্যান্ডের ভিডিও দেখে। বিভিন্ন জায়গায় ট্যুরের নাম করে, পিকনিকের নাম করে
এক এক সখীর সঙ্গে রঙ্গলীলা করতে। শাশুড়ি মা যে কদিন বেঁচে ছিল সেই কদিন ভয়ে ভয়ে থাকতো, কি জানি বয়স্ক মানুষটা নিজের ছেলের কুকিরটি দেখে শেষে না হার্ট ফেল করে। কিন্তু না, শাশুড়ি মায়ের মৃত্যুর খবরটা সকালবেলায় পেয়েছিল রমা। রাত্রেবেলাও ভালো করে কথা বলে সকালবেলাতেই ভবতোষ কাকা বলেছিলেন, মারে তোর মা কাশিবাসে নিয়ে হলেন রে, উনি যে আর নেই। যদি বলিস ওনার শেষকৃত্যটা এখানেই। না কাকা, বাড়ি নিয়ে আসুন, আমার মায়ের কাজ আমি এখানেই করব। রমার এই ভালো স্বভাবের জন্যে সবাই ওকে পছন্দ করে, অথচ সপ্তর্ষি সে নিজের স্ত্রীকে চিনল না। 7টার সময় দরজা খোলার আগে দরজার ফাঁক দিয়ে রমার একবার দেখে নেওয়াটা স্বভাব, সবসময় তাই করে। শাশুড়ি মাই বলে দিয়েছিলেন, শোন তুই গ্রামের মেয়ে, শহরের আদব কায়দা বুঝে উঠতে তোর সময় লাগবে। কে এলো কে গেল ভালো করে আগে দরজা দিয়ে দেখে নিবি, প্রয়োজন হলে জানলা দিয়ে দেখে নিবি। জানলা থেকে বারান্দার দূরত্বটা অনেক, তুই দেখতে পেলেও তোকে কেউ দেখতে পাবে না, তারপর দরজা খুলবি, বুঝলি? স্বামীকে এমন সময় ফিরে আসতে দেখে আকাশ থেকে পড়ে রমা। কেমন হলো ব্যাপারটা? দরজাটা আস্তে করে খুলে বলে, কি ব্যাপার এত শিগগিরই? কেন, কোনো প্রবলেম আছে? না না, মানে তোমারই তো বাড়ি, তুমি যখন খুশি আসতে পারো যেতে পারো। তাহলে প্রশ্ন কেন করছো? দরজাটা বন্ধ করে দাও তো। আজকে কথার সুর বোধহয় একটু অন্যরকম। এক কাপ চা হবে? নিশ্চয়ই নিশ্চয়ই। লিকার দেবো না দুধ দিয়ে? মেলা ফ্যাচম্যাচ না করে লিকারই করো, তুমি লিকার চাটাই বেশি ভালো করো। কেমন হলো? এমন কেন হচ্ছে ভাবে রমা। তাড়াতাড়ি করে কাঁপা কাঁপা হাতে এক কাপ চা করে নিয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ায়। সপ্তর্ষি তখন সোফায় বসে রয়েছে, সামনে টি টেবিলটা। এখানে রাখো। আস্তে করে চায়ের কাপটা রাখতে গিয়ে সপ্তর্ষি বোধহয় এই প্রথম নিজের স্ত্রীকে ভালো করে দেখে। এ কি, হাত কাঁপছে কেন তোমার? আমি বাঘ না ভাল্লুক তোমায় খেয়ে নেব? মনে মনে রমা ভাবে, বাঘ ভাল্লুকের চেয়েও হিংস্র কিছু। তুমি যেভাবে কুঁড়ে কুঁড়ে খাও সেভাবে পশুরাও খায় না। পশুরা তো একবারে খেয়ে নেবে, শরীরের কোনো অংশ বাকি রাখবে না। আর তুমি যেইভাবে একদিনই খেয়েছিলে সেই বাড়ি গিয়ে অষ্টমঙ্গলায়, তবে সেই খাওয়ার দাগ আজ এই 7 বছর পরও আমি ভুলতে পারিনি। ঘোরের মধ্যে ছিল রমা। সপ্তর্ষির চিৎকারে ঘোরটা ভাঙে। হ্যাঁ বলছি, হাঁ করে চেয়ে রয়েছো কেন? কি হয়েছে? আমার কিছু হয়নি, তোমার কিছু হয়েছে? তোমার কথাবার্তা মন মেজাজ আজকে অন্যরকম। হ্যাঁ, কি করে বুঝলে? না মানে এমনভাবে তো তুমি ধীরে সুস্থে আমার সাথে কথা বলো না। রাত করে বাড়ি ফেরো, কোনোদিন 1:30, কোনোদিন 2টো, কোনোদিন আবার ফেরোই না। তাই হেয়ালি না করে একটু পাশে বসবে? আমার আজকে মন মেজাজ কিচ্ছু ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না রমা। আমি শেষ হয়ে গেছি। মানে মানে আমার 25 লক্ষ টাকা জলে চলে গেছে। 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম আমি, সেটাও শেষ রমা। আমি জাস্ট শেষ হয়ে গেছি। এখন মায়ের রেখে যাওয়া জাস্ট কয়েকটা টাকা, তাই নিয়ে এখন আমাকে পথে গিয়ে দাঁড়াতে হবে। আমি জাস্ট কল্পনা করতে পারছি না। তুই ভাবতে পারো, নতুন কোম্পানি খুলবো বলে আমার পিয়ে আরতি, তুমি তো ওকে চেনো। রমা মনে মনে ভাবে, আরতি? শুধু আরতি নাকি? আরতি, অপর্ণা, বাসন্তী, লাবণী, আরো কত কেই না পিয়ে হলো। এক এক সময় এক একটা ফুল আসতো, আর তুমি ভ্রমর হয়ে মধু খেতে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম। কোথায় কোথায় হারিয়ে যাচ্ছ, কোথায় বলো তো? তুড়ি মেরে সপ্তর্ষি জাগায় রমাকে। না মানে, আরে মানে কিছু না, বাংলা কথা বোঝো না তুমি? MA পাস, শিক্ষিত একটা মেয়ে। তাই আমি শিক্ষিত? তুমি আজকে জানলে? মনে মনে ভাবে রমা। হ্যাঁ, তা কি হয়েছে? কি হয়েছে মানে? আমার সর্বনাশ হয়ে গেছে, প্রত্যেকটা টাকা আমার জলাঞ্জলি গেছে। আমি জাস্ট আমি একটা স্ক্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম, প্রলোভন। আমি এখন কি করে সেখান থেকে ঠেলে উঠবো? অফিসে এতগুলো টাকা ধার, আমার এই গোটা ফ্ল্যাট বাড়ি বিক্রি করলেও বোধহয় ধার শোধ করতে পারবো না। আমি এখন কি করবো রমা? প্লিজ ডু সামথিং, প্লিজ। রমা ফ্যাল করে তাকিয়ে থাকে সপ্তর্ষির দিকে, বলে, হ্যাঁ আমি কি করব? আমার কি, তোমার কি কেউ নেই? চেনা পরিচিত কোনো বন্ধু বান্ধবের কথা বলতে গিয়েই রমার হঠাৎ করে মনে পড়ে বিপ্লবের কথা। হ্যাঁ তো,
কদিন আগে শপিং মলে বিপ্লবের সঙ্গে দেখা হয়েছিল, একটা কার্ড দিয়েছিল। বিপ্লব নাকি এই শহরে এসেছে, ও একজন পুলিশ কমিশনার। এইসব বিষয়তে এদের সাহায্য নেওয়াটাই শ্রেয়। সিআইডি কেস করতে হবে গোপনে, ক্রাইম ব্রাঞ্চে খবর দিতে হবে। রমা ঝপ করে উঠে পড়ে। কি হলো? আমি আসছি। কার্ডটা নিয়ে আসে, বলে আমার এক বন্ধু, কলেজে একসাথে পড়তাম। গ্র্যাজুয়েশনের পরে ও যদিও অন্য লাইনে চলে গিয়েছে, দেখা হয়েছে কিছুদিন আগে। যদি বলো ওকে একবার ফোন করতে পারি। এতে আবার আমার পারমিশন নেওয়ার কি আছে? রমা আবার ঘুরে তাকায় বরের দিকে। সপ্তর্ষি আজকে কি বলছে? পান থেকে চুন কষতে গেলেও ওর পারমিশন নিতে হয়। সকালে ঘুম থেকে উঠে কি খাবে না খাবে সবটা ওর পারমিশন নিয়ে চলতে হয়, সেখানে ফোন করবে ওর পারমিশন না নিয়ে? করছি তাড়াতাড়ি করো, দেরি করো না। ফোন নাম্বার বেশ কয়েকবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ডায়াল করার ওপাশ থেকে। হ্যালো, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ আমি। রমা তো? কি করে চিনলি? তোর গলা আবার চিনবো না? কি হয়েছে বল। সব ব্যাপারটা খুলে বলে রমা। ফোনের ওপার থেকে বিপ্লব বলে, আমরা আগামীকাল দেখা করি। নিশ্চয়ই। যেই রমা সপ্তর্ষির দিকে তাকালো, সপ্তর্ষি হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। পরের দিন ওরা দেখা করতে যাবে বন্ধু বিপ্লবের সাথে। আজকে এই প্রথমবার সপ্তর্ষি রমাকে বলে, বলছি আমি কি পরে যাই বলো তো? আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি না আলমারি থেকে আমার জামা কাপড় বের করে রাখো। আমি? হ্যাঁ তো তুমি ছাড়া কে দেবে? আবার অবাক হয়ে যায় রমা। ওর কি ভাগ্যের চাকা ঘুরেছে নাকি? পদে পদে সপ্তর্ষিকে সারপ্রাইজ করে দিচ্ছে। নিজের পছন্দের রং, খুব পছন্দের রং, গোলাপি কালার। ওই রঙের জামা সপ্তর্ষির জন্য একটা কিনেছিল সে, তবে দেখানোর সাহস হয়নি। আজকে ওই নতুন জামাটা বের করেছে, তার সাথে একটা ব্লু কালারের জিন্স, কালো রঙের একটা বেল্ট, আর জুতো, আর ওপরের কোট, এগুলো তো আছেই, সেটাও ম্যাচিং করা। বাহ, জামাটা তো ভারী সুন্দর। এই পিঙ্ক পরলে আমাকে কেউ মেয়ে বলবে না তো? সপ্তর্ষির মুখের ভাষার মধ্যে আজকে প্রচুর অমিল। এই দাঁড়াও। আলমারি খুলে একটা শিফন শাড়ি বের করে দেয় সপ্তর্ষি রমার দিকে, বলে তুমি এইটা পরো। এটা বোধহয় গত বছর তোমাকে মা দিয়েছিল পুজোতে, না? বাহ, তুমি খেয়াল করেছ? কই কোনোদিন প্রশংসা তো করনি। মনে মনে ভাবে রমা, বলা আর হয় না। এই দাঁড়াও বলে সপ্তর্ষি ড্রয়ার থেকে একটা রূপোর চেন আর ইয়াররিং বার করে। এই রূপোর চেনের মধ্যে একটা ডিপ ব্লু কালারের লকেট রয়েছে, দারুণ সুন্দর চকচক করছে, কারণ গোটা চেনটাতেই ছোট্ট ছোট্ট স্টোন বসানো। এইটা পরো। এইটা কিনেছিলাম আমার এক অ্যাসিস্ট্যান্টের জন্য, বাট সেই সম্পর্কটা বোধহয় ভেঙে গিয়েছে, তাই ওই ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর মতোই এই চেনটা ওর। অনিচ্ছা সত্ত্বেও ওটাকে পড়তে হয়, কারণ সপ্তর্ষির পছন্দ আজকে রমাকে ভাবিয়ে তুলছে। সন্ধেবেলা টাইম মতো পৌঁছে যায় ওরা। বিপ্লব সেখানে বসে। সিংহাম মার্কা চেহারা ছেলেটাকে দেখে খুব ভালো লাগে রমার। কদিন আগে পোশাকে দেখেছিল ওকে, আজকে বেশ সিভিলে। আরে কেমন আছিস বল? ভালো। আলাপ করিয়ে দি, আমার হাজবেন্ড। নমস্কার। আপনি খুব লাকি ম্যান, রমার মতো মেয়েকে পেয়েছেন বলে। জানেন, কলেজে ওকে পাওয়ার জন্য লাইন লেগে থাকতো, আমাদের মধ্যে কত রেশারেশি হতো। থাক না বিপ্লব, ওসব কথা এখন। আরে না, বলতেই হবে, তোর হাজবেন্ড যত করেই হোক। আরে বাস, তোকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। আরে আপনারা দেখছি একই রকম কালারের ড্রেস ম্যাচিং করে এসেছেন। দারুণ। এই ড্রেস কোডটা আমার খুব ভালো লাগে। তাছাড়া রমাকে কিন্তু আমিও খুব ভালোবাসি। ওকে যদি আপনি হাতছাড়া করেন, আমি তাহলে লুফে নেব। সপ্তর্ষি ঘুরে তাকায় রমার দিকে। ভয়ে রমার মুখটা কালো হয়ে গিয়েছে। না জানি আজকে ফ্ল্যাটে গিয়ে কি অত্যাচার সহ্য করতে হবে। পুরো ব্যাপারটা শুনে বিপ্লব বলে, হে তো খুব সামান্য একটা নর্মাল কেস, আপনি কেস করে দিন না। আপনার টাকা সব লোপাট গেছে তো, 2-1 দিনের মধ্যে ফেরত চলে আসবে। আপনি শুধু এফআইআরটা করুন গিয়ে, বাদ বাকিটা আমি দেখে নেব। আর কি অর্ডার করবো রে? কি খাবি? ও দাঁড়া, তুই তো ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসিস, আর চিকেন তান্দুরি, কাবাব সবকিছু করি। আজকে বহু বছর পর আমাদের দেখা হয়েছে। না বলছি বিপ্লব, ওসব থাক না। আরে দূর, কি বলছিস? কি মশাই, বউটাকে কি পেট ভরে খাওয়ান না নাকি? আমার বান্ধবীর চেহারা কত সুন্দর ছিল, আপনি দেখি চুষে সব শেষ করে দিয়েছেন।
বলে হাসে বিপ্লব। তারপরে বলে, হে মাইন্ড নেবেন না, আমার বাড়িতে এখন অবধি কিন্তু আমার স্ত্রী আসেনি, তাই আমার মুখের ভাষা কিন্তু এরকম বাজেই বেরোয়। স্মিত হাসির রেখা টানে সপ্তর্ষি। ভয়ে ভয়ে খাবারটা খায় রমা, বুকটা দুরু দুরু। সেই দিন বাড়ি ফেরার পর ঝড় উঠেছে প্রবল। জামাটা খুলতে খুলতে সপ্তর্ষি বলে, মা চলে গেল তাই না? আজকে এতদিন পরে শাশুড়ি মায়ের কথা বলায় বুকটা কেঁপে ওঠে রমার। হ্যাঁ, কেন বলো তো? না, মায়ের কথা আজকে খুব মনে পড়ছিল। তোমার বন্ধুটি বলল সব কিছু ঠিক হয়ে যাবে। হবে তো? নিশ্চয়ই হবে। বিপ্লবের ওপরে আমার পূর্ণ ভরসা আছে, তাই না? বলেও রমা চুপ মেরে যায়, কারণ এই মানুষটার সঙ্গে 7 বছর সে সংসার করছে। পান থেকে চুন কষলে সে রীতিমতো চড়থাপ্পড় মেরে দেয়। মার খেতে খেতে ধ্যাতলা হয়ে গেছে, তবুও একটা চরের শব্দের কথা ভাবতে গেলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। রমা সপ্তর্ষির দিকে তাকায়। সপ্তর্ষি জামা প্যান্টটা খুলে শুধুমাত্র আন্ডারওয়্যার আর স্যান্ডো গেঞ্জি পরে জানলার সামনে দাঁড়িয়ে। তুমি হাত মুখ ধোবে না? হ্যাঁ ধোবো, তুমি আগে ফ্রেশ হয়ে এসো। না, আমি একটু ছাদে যাব, বোধহয় বৃষ্টি নামবে। মানে মানে একটু ভিজবো, আজ খুব ইচ্ছে করছে। তুমি যাবে আমার সাথে? বলেও রমা চুপ হয়ে থাকে। বলে, ও না না, থাক থাক, তোমার তো আবার অ্যালার্জি আছে না জলে, সাইনাসের প্রবলেম, মা বলেছিল। আমি বরং যাই। হ্যাঁ দাঁড়াও। মানে? আমি যাব। যাবে? কিন্তু তুমি তো। আমি সহ্য করতে পারি না বৃষ্টির জল, কিন্তু দেখি না ট্রাই করে, অসুবিধার কি আছে? সপ্তর্ষি যায় রমার পেছন পেছন। ছাদের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টি ওদেরকে ভিজিয়ে দেয়। রমা গোটা ছাদময় পাগলের মতো ভেজে। শরীরের অলংকার আর লেপ্টে থাকা ভিজে যাওয়া শাড়ির সৌন্দর্য রমাকে 10 গুণ উজ্জ্বল করে তুলেছে। হঠাৎ করে সপ্তর্ষির বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। এই মেয়েটার ওপরে রীতিমতো ও ধস্তাধস্তি করেছে, ধর্ষণ করেছে, চুম্বন করার আগেই ওকে পেষণ করেছে। হ্যাঁ, নিজের শরীর দিয়ে। সপ্তর্ষি নিজের হাতটাকে সজোরে জানালার গ্রিলের মধ্যে ঠাস করে শব্দ করে রাখে। সঙ্গে সঙ্গে হাত থেকে একটু রক্ত বেরিয়ে যায় জানলার ভাঙা গ্রিল থেকে। এই জানলাটা ছাদের সংলগ্ন। এ কি, রক্ত বেরোচ্ছে হাতে? ও কিছু না, জানলাটার কাঁচ ভেঙে গেছে, আগে খেয়াল করিনি তো। কেন যে খেয়াল করো না? আজকে ভেঙেছে নাকি? কবে? তোমাকে কবে বলেছিলাম? চলো তোমার হাতে পট্টি বেঁধে দিই, আমার ভিজে আর কাজ নেই। কিন্তু তুমি তো ভালো করেই ভিজছো, তোমার তো আনন্দ লাগছে। লাগছে ঠিকই, তোমার তো ব্যথা লেগেছে, ওটা আগে দেখতে হবে আমার। যতই হোক পতিধর্ম আমার কাছে আগে। রমার মুখের ওপরে কথা বলতে পারে না। সিঁড়ি থেকে নেমে এসে রমা ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে হাতে ব্যান্ডেজ করে দেয়। সপ্তর্ষি তাকিয়ে রয়েছে রমার দিকে। রমা নিজের কাজে মশগুল হয়ে গেছে। কালকে একটা টক্সাইড নিয়ে নিও। রমা, হ্যাঁ শোনো, আমি কাপড়টা ছেড়ে আসি, না হলে নিউমোনিয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরি। সপ্তর্ষি বলতে পারে না, কাপড়টা তুমি ছেড়ো না, ওটা আমি আজকে ছাড়বো তোমার শরীর থেকে। আর তারপরে তোমার নিউমোনিয়াও হবে না। আমার দেহের উষ্ণতায় তোমাকে ভরিয়ে দেব। মিনিট 5 পরে রমা বেরিয়ে আসে, একটা হাউস কোট গায়ে দিয়ে। ব্যথা করছে? ডাক্তারকে খবর দেব? আরে না না, তুমি বরং একটু আমার পাশে বসবে। পাশে বসলে কি করে হবে? আজকে তো মিতুদি আসেনি, রান্না করতে হবে। খাবারটা না হয় অর্ডার করে। হে বাবা, না না, এতগুলো বাইরের খাবার খেয়ে এলাম, রাতে একটু সিদ্ধ সাদ্ধা না খেলে পেটে অসুবিধা হবে। তোমার তো আলসার আছে। রমা সব কিছু জানে, অথচ সপ্তর্ষি কিচ্ছু জানে না রমার সম্পর্কে। 7টা বছর হয়ে গেল, মানুষটা কতটা দূরে ওর থেকে এখনো। অথচ রমা ওর পা থেকে মাথার নখ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে সবটা বিশ্লেষণ করতে পারবে। ও শরীরে কোথায় তিল আছে সেটাও বোধহয় রমা বলতে পারবে, কিন্তু রমার কিছুই বলতে পারবে না সপ্তর্ষি। দিন 7 পরে সপ্তর্ষি একগোছা ফুলের তোড়া আর শ্যাম্পেন নিয়ে বাড়ি ফেরে। কলিং বেলে চাপ মারতেই সে বুঝতে পারে ভেতরে হাসি ঠাট্টার আওয়াজ হচ্ছে। সন্দেহটা মাথার মধ্যে রেখেই সপ্তর্ষি জোরে জোরে দরজা পেটায়। যাই, আরে যাই। ওফ, কে? আরে তুমি, এসো এসো। ভালো করে লক্ষ্য করে সপ্তর্ষি রমাকে। রমার কপালের টিপ ঠিক আছে, শাড়ির আঁচলও ঠিক আছে। ঘরে বসে রয়েছে বিপ্লব। আরে
আসুন আসুন, বসুন। আপনার কেস সলভ হয়ে গেছে। হ্যাঁ জানি, সেই কারণেই তো। ও মাই গড, আরে তোর জন্য ফুল নিয়ে এসছে, শ্যাম্পেন। খান নাকি? এই তুই খাস? না তো, তুমি এগুলো কি করেছো? আমরা সব খাই। রমা তাকায় সপ্তর্ষির দিকে। রমার চোখের ইশারায় সপ্তর্ষি বুঝে যায় যে রমা বলছে না বলতে। না মানে খাই না, আসলে আপনি কেসটা সলভ করে দিয়েছেন তাই। হো, তুমি তোমার বরকে ফোন করে জানিয়েও দিয়েছো গুরু যে আমি এসেছি? কেন রে, তোর সঙ্গে কি একা একা দেখা করা যায় না? হ্যাঁ এটাকে মাইন্ড করবেন না, আমি জাস্ট জোক করলাম। আমি এক্ষুনি বেরিয়ে যাব, এসছি অনেকক্ষণ। কতক্ষণ এসছেন? এই প্রায় ঘন্টাখানেক। কি রে, বলিস নি? না, আমি তোমায় ফোন করলাম, তুমি তো ফোন ধরে বললে গাড়ি জ্যাম। তখন হিসাব করে সপ্তর্ষি। তাই তো, রমা তো ঘন্টাখানেক আগে বললো যে বাড়িতেও এসেছে, আর ওই বলল গাড়ি জ্যাম। হাতেও জ্যাম ছিল না, ও ছিল ফুলের তোড়া কিনতে নিউ মার্কেটে আর এই শ্যাম্পেনটা আনতে। তখন রমাকে বললে রমা সারপ্রাইজ নিত না, এই জন্য বিপ্লব বলল, হ্যাঁ আমি আসি, তোমরা এখন গপ্প করো। কেস মিটে গেছে, তবে সম্পর্ক কিন্তু শেষ হয়নি। রমা, মাঝে মধ্যে তোর বরটিকে নিয়ে যাস আমার কাছে, গপ্প সপ্প হবে। তা তুই বিয়েটা কবে করবি? আর তুই মেয়ে দেখে দে। কিরকম মেয়ে তোর চাই? এই বলো না। হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনার কিরকম মেয়ে চাই? আমার ঠিক আপনার বউয়ের মতো। পারবেন ওকে দিতে আমার কাছে? পারলে দিয়ে দিন না, এখনো ছেলেপুলে হয়নি, আর হলেও অসুবিধা ছিল না। রমার মতো মেয়ে পৃথিবীতে পাওয়া দুষ্কর মশাই, শক্ত করে ধরে রাখুন। ফুরুত করে কিন্তু পাখি পালিয়ে যাবে, তখন শত কেঁদেও আর ফিরে পাবেন না। ঠিক তাই মনে মনে ভাবে সপ্তর্ষি। রমা হয়তো অনেক দূরে চলে গিয়েছে। বিপ্লবের ঠাট্টায় রমা যেইভাবে প্রাণ খুলে হাসছে, গত 7 বছর সেইভাবে রমা হাসতে পারেনি। কারণ প্রত্যেকটা নিশি তার চোখ থেকে জল পড়েছে, গোপন অভিমান জমা হয়েছে একটু একটু করে। একটা সময় হৃদয়ে জমে থাকা অভিমানের বাণ এতটাই প্রবল হয় যে শত আদরেও শত অনুরাগেও বোধহয় তা ভেঙে যায় না। প্রাচীর শক্ত হতে হতে কংক্রিট হয়ে গিয়েছে। চলি রে। দরজাটা বন্ধ করে দিয়ে রমা ফিরে আসছিল। মাথার ছাড়া চুলটার খোপা বাঁধছিল। ওর হাতটা আচমকাই টান দিয়ে ধরে আর বুকের কাছে টেনে নিয়ে আসে সপ্তর্ষির। খোলা চুলগুলোর মধ্যে নিজের হাত দিয়ে বিলি কেটে বলে, থাক না, তোমাকে খোলা চুলে বেশি ভালো লাগে। রমা বলেই ফেলে, এতদিনে মনে হলো? এতগুলো বছরে তোমার মনে হয়নি? হো, তোমার তো আমার দিকে তাকানোর সময় ছিল না। তখন আরতি, বাসন্তী, লবঙ্গ, লতিকা আরো কত কে। এখন বাসি বউয়ের কাছে ফিরে আসতে হয়েছে। হ্যাঁ, কথাটা খুব লাগে সপ্তর্ষির। ছেড়ে দেয় এক ঝটকায় রমাকে। বলে, কি বলছো? মানে কিচ্ছু না। কদিন ধরে তোমাকে লক্ষ্য করছি। আঘাতটা পেয়েছিলে ওদের কাছে, তাই তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। 7টা বছরের জমে থাকা অভিমান, 7টা বছরের কতগুলো রাত, আমার পাওয়া যন্ত্রণা, হিসাব দিতে পারবে আমায় তুমি? আমার শাশুড়ি মাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, সেগুলোর মূল্যায়ন কি করে হবে? বিপ্লব তোমাকে হেল্প করেছে, তার মানে বিপ্লবের সঙ্গে তুমি আমার চরিত্র নিয়ে কিন্তু খারাপ কিছু কল্পনা করো না। আমি এরকম মেয়ে না। যদি হতাম তাহলে বহুদিন আগেই ওর সঙ্গে পালিয়ে যেতে পারতাম। এইটুকু বলেই রমা ঘরে চলে যায়। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রমা আবার বলে, কি বলো তো, পুরুষ মানুষের উপরে আমার আস্থাটা একদম উঠে গিয়েছে। তুমি আজকে অসহায় আছো বলে আমার কাছে আছো, কালকে যে তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে আবার যাবে না তার কি মানে আছে? সুতরাং যেই অভ্যাসটা গত 7 বছরে আমার মধ্যে সৃষ্টি হয়েছে সপ্তর্ষি, সেই অভ্যাসটাই না হয় বজায় থাক। নতুন করে আমাদের সম্পর্ককে নতুনভাবে শুরু করার আমি তো কোনো মানেই খুঁজে পাচ্ছি না। রমা ঘরে চলে যায়, ঘর গোছাতে থাকে। সপ্তর্ষি কখন যেন বেডরুমে এসে দরজাটা বন্ধ করে দিয়েছে। রমা শব্দ পেয়ে বলে, দরজা বন্ধ করছো? স্বামীর অধিকার দেখাবে আমার উপরে? দেখাতেই পারো, কারণ আমি সেই নারী যে শুধু স্বামীর ভালোবাসাটাই চাই। তবে তোমার কাছে তো ভালোবাসা না, ধর্ষণ পেয়েছি। এই কথাটাও কাউকে বলা যায় না। কম্প্রোমাইজ করতে করতেই আমার চরিত্রটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন আমার কাছে ওসব মালুমই হয় না। তুমি আমার শরীর নিয়ে খেলা করতেই পারো, কিন্তু তোমার দেওয়া প্রথম রাতের সেই যন্ত্রণা আমি কোনোদিন ভুলতে পারবো না।
সপ্তর্ষি দুটো হাত কানে চেপে বলে, প্লিজ প্লিজ চুপ করো রমা, আমি আর নিতে পারছি না, আমার কৃতকর্ম আমি আর জাস্ট নিতে পারছি না। তা বললে কি করে হবে? আমি যেই জ্বালায় জ্বলেছি তুমি তো সেই জ্বালায় জ্বলনি। নতুন করে আমাকে কিছু শুরু করতে বলো না গো, আমি পারবো না, কারণ আমারও তো একটা ক্ষমতা আছে, ধৈর্য আছে, আর কত নেওয়া যায় বলো তো? আমি তোমাকে 7 বছর ধরে আমার কাছে চেয়েছি, কতগুলো রাত তোমার ভালোবাসা পেতে চেয়েছি, তোমার আদর চেয়েছি, তোমার সন্তানটাকে চেয়েছি, আমার শাশুড়ি মায়ের ভালোবাসা, তাকে দেওয়া কথা রাখার জন্য আমি তোমার সঙ্গে টিকে থেকেছি। তোমাকে আমি এখন যখন তখন ছেড়ে চলে যেতে পারি, কিন্তু যাব না, কারণ আমি মানুষ। আমি অগ্নিসাক্ষী করে তোমাকে বিয়ে করেছি, তোমার সঙ্গে রাখা সবকটা বচন আমি এই জন্মে পালন করব, তাই ইচ্ছে থাকলেও আমি কারোর সঙ্গে পালাবো না। কিন্তু তুমি নতুন করে আর আমার সাথে সম্পর্কে জড়াতে এসো না। যেটা যেমন চলছে সেটাকে তেমন ভাবেই চলতে দাও, ওটা আমার পক্ষে বেঁচে থাকার সব থেকে বড় অবলম্বন। এরপরে যদি তুমি আমাকে আবার ভেঙে দুমড়ে মুচড়ে দাও, আমি হয়তো আর জীবনে বাঁচতেই পারবো না। না, আমি আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ভালো করার চেষ্টা করব, তোমার ছায়াসঙ্গী হয়ে থাকব, তোমার বিপদে আপদে তোমার সাহায্য করব, সেই কথাটুকু আমাকে রাখতে দিও প্লিজ। বলে রমা অন্য রুমে চলে যায় ঘুমানোর জন্য। ঠাস করে রমা ঘরে পৌঁছে দরজাটা বন্ধ করে দেয়, কারণ সপ্তর্ষি ছুটে ছুটে চলে আসছিল ওর কাছে। রমা জানে আজকে যদি সপ্তর্ষি ওর কাছে আসে আর ধরা দেয়, রমা নিজেকে সামলাতে পারবে না, সবটুকু উজাড় করে হয়তো বিলীন হয়ে যাবে সপ্তর্ষির দেহের ভেতরে। কিন্তু না, রমা আর নিজেকে নোয়াবে না। অনেক সহ্য করেছে সে, 7টা বছর অনেকটা বড় সময়, সম্পর্ককে নতুনভাবে শুরু করা যায়, কিন্তু স্বপ্নের সেই ছলনায় ভুলে গিয়ে জীবনে এত কিছু হারিয়ে যে আবার ওর কাছে ফিরে আসছে, সে যে আবার ওকে হারিয়ে অন্য কোনো প্রলোভনের কাছে ফিরে যাবে না, তার তো কোনো মানে হয় না। পরের দিন সকালে ঘুমটা ভাঙতেই রমা দরজা খুলে বেরিয়ে আসে। এসে দেখে সপ্তর্ষি সোফাতেই শুয়ে রয়েছে। থাক, সারা রাত বোধহয় সেভাবে ঘুমোতে পারেনি, আজকে একটু চিকেন স্যুপ রান্না করে দেবে। সপ্তর্ষি খুব ভালো খায়। স্যুপ টুপ রান্না করেও যখন আসে তখনও দেখে সপ্তর্ষি সোফার মধ্যে বসে। কি গো, মুখ ধোবে না? হ্যাঁ ধোবো। তুমি কি রান্না করলে? স্যুপ করলাম। কেন বলো তো? না এমনি। তোমার এই বন্ধুটিকে একবার খবর দেওয়া যায়? বিপ্লবকে? ও তো কালকেই এলো, আজকে খবর দেবো কেন? দাও না, আমার একটু দরকার আছে ওর সাথে। আচ্ছা, আমি ফোন করে বলে দেবো খুনি ওকে আসতে। না না, আমার সামনে ফোন করো। এত সকালে? আরে করো না। বিপ্লবকে ফোন করার সঙ্গে সঙ্গেই বিপ্লব 3-4 বার রিংয়ের পর ফোনটা রিসিভ করে। দেখেছো, তোমার ফোন পাওয়ার জন্য হাঁ করে বসে থাকে। ধ্যাৎ, কি যে বলো, ছেলে মানুষই করছো কেন বুড়ো বয়সে এসে? রমা এই বলে হাসে আর সপ্তর্ষির গালে একটা আলতো করে চাপড় মারে। সপ্তর্ষির গোটা শরীরটা কেমন যেন কেঁপে ওঠে। কি রে, সকাল সকাল? কেন, বর ভালোবাসেনি? তা ফোন করে অসভ্য কথা বলবি না, ও তোকে আসতে বলছে, এনে কথা বল। হ্যাঁ নমস্কার। আরে নমস্কার নমস্কার। সকাল সকাল আমার কথা মনে পড়লো? কি ব্যাপার বলুন তো? কিছু না, একটা জরুরি প্রয়োজন আছে, একটু দেখা করতে পারবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তা কোথায়, গৃহে না অন্য কোথাও? না মানে আপনার যদি, দেখুন আমার সারাদিন কাজ রয়েছে, দেখা করতে গেলে আমার সেই রাত ছাড়া হবে না। আরে আমি তো পুলিশ নাকি, বললেই তো খুশ করে চলে আসতে পারি না। আসি আমার বান্ধবীর মুখের দিকে চেয়ে, ওকে ভালোবাসি তাই। আই লাভ ইউ রমা। আহ, কি করছিস কি? ফোনটা স্পিকারে রয়েছে। ওই জন্যই তো তোকে চুমুটা দিলাম। আচ্ছা আমি আসছি, বুঝলি? ঘন্টাখানেকের মধ্যে চলে আসে সে। সপ্তর্ষি আজকে সোফায় বসেছে বেশ এইটা সেটাই। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমার কেসটা সলভ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আপনাকে তো সেরকম করে কিছু আমার দেওয়া হলো না। হ্যাঁ, টাকা পয়সা খবরদার, আমি কিন্তু ঘুষ নেই না, সেরকম অফিসার আমি নই। আর তাছাড়াও আমার মাথার উপর এখন অনেক চাপ, জানেন তো। পার্টি থেকে আমাকে বলেছে যে সুন্দরবনে পাঠিয়ে দেবে। তা পার্টি থেকে যতই চাক না কেন আমি সুন্দরবনে যেতেও রাজি, কিন্তু আমি ঘুষ নেব না, আমি মাল কাটটা। কি রে রমা, তাই না? আহ, তোরই ফালতু বকবক, কি বলছে আগে শোন না।
হ্যাঁ বলুন বলুন, সরি সরি, আসলে রমা আমার সামনে থাকলে আমার শরীরটা উৎফুল্ল হয়ে ওঠে, ওকে বড্ড ভালোবাসি, মিস ইউ। আবার হেসে ফেলে সপ্তর্ষি, বলে আমার সামনে বসে আমার স্ত্রীকে ফ্লাইং কিস করছেন, আমি যদি এখন আপনাকে একটা ঘুষি মারি? কোনো আপত্তি নেই বস, মারতেই পারেন। আমি এখনও রমাকে ভালোবাসি, আর বাসি বলে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি না। আমার অফিসেই তো রয়েছে আমার সাথে মেলামেশা করার জন্যে, আমার সঙ্গেই কাজ করছে কত অফিসার, তারাও তো মেয়ে। কিন্তু বিশ্বাস করুন, রমার মতো খাঁটি সোনা আর একটা পাওয়া যাবে না। একটা কথা বলবো বন্ধু, বলে সপ্তর্ষি। হ্যাঁ বলুন না, বন্ধু বলে যখন সম্বোধন করেছেন সব কিছু বলতে পারেন, বলুন। বলছি, কিছু তো আপনাকে বিনিময় দিতে পারিনি, একটা জিনিস দেব, নেবেন কি? রমার বাঁ হাতটা ধরে আর বিপ্লবের বাঁ হাতটা ধরে দুটো হাত একত্রিত করে বলে সপ্তর্ষি, আপনার বন্ধুকে আপনি গ্রহণ করুন। আমি মানছি এক রাতের জন্য হলেও হো অপবিত্র, কিন্তু গঙ্গা নদী কোনোদিন অপবিত্র হয় না, সব সময় পবিত্র। রমার ওপরে আমি কোনোদিনই ভালোবেসে আমার অধিকার আদায় করিনি। আমি গত 7 বছরে রমাকে হাসাতে পারিনি, আপনি ওকে হাসিয়েছেন। আপনার মধ্যে অটুট ভালোবাসা আছে ওর প্রতি, তাই তো বিয়ে হয়ে যাওয়ার 7টা বছর পরেও আপনি অকপটে স্বীকার করছেন ভালোবাসার কথা। আমি সেই ছেলেই নই, আমি ভালোবাসার মর্মটাই বুঝি না। আমার কাছে শরীর আর সেক্সটা সব কিছু, তাই তো আমার জীবনে কোনোদিন ভালোবাসা আসেনি। শেষে যাও এলো, তাও সে ধরা দিল না। দেবেই বা কেন? আমার মতো একটা কুলাঙ্গার। তুমি চুপ করবে না রমা, আজ আমাকে বলতে দাও। তুমি আমার কাছে থাকার পাখি নও রমা, আপনি ঠিকই বলেছিলেন অফিসার। ও সেই পাখি যে ইচ্ছে করলেই ফুরুত হয়ে যেতে পারে, কিন্তু ও ফুরুত হয়নি কেন জানেন? আমার মাকে দেওয়া কথা রাখার জন্য। আরে আমার মায়ের আমি কুলাঙ্গার সন্তান। আমার মা হয়তো আমাকে ঠিক শিক্ষা দিয়ে বড় করেছিলেন, কিন্তু আমি অমানুষ হয়ে জন্ম নিয়েছি। নেবেন আমার বউটাকে? গ্রহণ করুন না। আপনি আমার সব টাকা ফিরিয়ে দিয়েছেন, আমার চাকরি ফিরিয়ে দিয়েছেন, দোষীদের শাস্তি দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু প্রত্যেকটা কাজের বিনিময়েই কিছু না কিছু দাম থাকে। আমি আমার স্ত্রীকে দান করলাম, আমার স্ত্রী ধর্ম, আমার স্ত্রীকে প্রতিধর্ম থেকে মুক্তি দিলাম। নিন না ওকে প্লিজ। কি পেয়েছো বলো তো আমাকে? হ্যাঁ, আমি কি দানের বস্তু? আমি কি দানের বস্তু? আমি আমার শাশুড়ি মায়ের কথাতে তোমার কাছে রয়েছি, আমি তোমাকে আজীবন পতি হিসাবে মানি। আমি তোমাকে কি ভালোবাসি কথাটা তুমি বলতে পারবে না রমা। তোমার বুকের ভেতরের ভালোবাসাটা কুড়ে কুড়ে আমি নষ্ট করেছি, আমি দায়ী তার জন্যে। তাই তো বলছি, ঠিক আছে দান না, আমি তোমাকে ডিভোর্স দেব। তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে ফিরে যাও, আমি এটাই চাই। আমি সপ্তর্ষি বাবু, সপ্তর্ষি জ্ঞান হারায়। হাসপাতালে 3 দিন থাকার পর ছুটি হয়ে সপ্তর্ষি যখন বাড়ি আসে, রমা তখন বলে, অনেক পাগলামি হয়েছে, আর নয়। কি খেয়েছিলে? হ্যাঁ, ঘুমের বড়ি? কাজ হলো? সেই তো আমার কাছে ফিরে আসতেই হলো। বিপ্লব আছে। শোনো, আমি তোমার কাছেই থাকবো, আমি না তোমার অর্ধাঙ্গিনী? আমাকে তুমি যত জ্বালা দাও, যন্ত্রণা দাও, আমি আমার প্রতিধর্ম থেকে কখনো এক পাও সরব না। কিন্তু কি বিপ্লবকে আমাকে সম্প্রদান করেছে বিপ্লবের কাছে? তা হয় কখনো? বিপ্লব পাগল প্রেমিক, আমার প্রেমেও মশগুল, ওর কল্পনার জগতে সেটা। বাস্তবে ফিরে এসে দেখো, বাস্তবে আমি শুধু তোমার। কি ব্যাপার, কি ভাবছো? রমার মাথার সিঁথির সিঁদুরটা চকচক করতে দেখে সপ্তর্ষি মনে মনে কল্পনা করে নিয়েছিল রমা হয়তো বিয়ে করে নিয়েছে বিপ্লবকে এই 2 দিনের মধ্যে। কিন্তু রমার বলা কথাগুলো, এগুলো আদৌ কি ও শুনলো নাকি ওর কল্পনা? বসো, বিপ্লব আসছে। আরে ঘুমের বাড়ি খেলেন শেষ পর্যন্ত? সম্প্রদান তো করলেন, দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে হবে তো। এই যে বিয়ের কার্ড। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন? হ্যাঁ, কিছু বললেন?
না না, দিবার স্বপ্ন দেখছিলাম, আমাদের বিয়ের নিশ্চয়ই। আরে মশাই, আপনি 2 দিন নয় 2 মাস ছিলেন হাসপাতালে, কোমায় চলে গিয়েছিলেন। ফিরে আসবেন ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, আমার বান্ধবীর কিন্তু অগাধ আস্থা ছিল। ও বলেছিল যে আপনার জ্ঞান ঠিক ফিরবে। তা জ্ঞান না ফেরা পর্যন্ত ডিভোর্সটাই বা হবে কি করে, আর বিয়েটাই বা হবে কি করে? শুনুন, লিগালি সব নোটিশ রেডি হয়ে গিয়েছে, আর আপনাদের তো বিয়েটা রেজিস্ট্রি করে হয়নি, সুতরাং ডিভোর্সের কোনো মানেই হয় না। তবুও আমি সেই আয়োজন করে ফেলেছি। সইটা করে দেবেন, লিগালি সব কিছু হয়ে যাবে, হলেই আমার ছুটি, ব্যাস। সপ্তর্ষির চোখের কোণায় জল জমে যায়, কিন্তু সে কারো কাছে প্রকাশ করতে পারে না। মনটা বারবার বলে, ইস, যদি একটা বার রমা আমায় সুযোগ দিতে, তাহলে তোমাকে আমি বোঝাতাম আমি সত্যি একজন ভালো স্বামী হয়ে উঠতে পেরেছি। আমার মাকে দেওয়া কথা বিফলে যায়নি রমা। আমি পারবো তোমাকে ভালোবাসতে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সব। কিন্তু সেটা হওয়ার আগেই বোধহয় সব কিছু শেষ হয়ে গেল। কিছুদিন পর বাড়িটা উজ্জ্বল আলোয় সেজে উঠেছে। মা বাবা এসেছে রমার, এসেছে 3 অপদার্থ ভাই। তবে হ্যাঁ, 3 জনই এখন মানুষ হয়েছে। বৌদিগুলোও বেশ ভালো, সবাই সুন্দর করে রমাকে সাজিয়ে দিয়েছে। সপ্তর্ষি নতুন শেরওয়ানি পাঞ্জাবি পরে বেশ অবাক। বারবার বন্ধুদের বলছে, বিপ্লব কোথায়? হারে ওই তো, হারে এই তো দাদা, একেবারে সেম সেম। দেখুন, বয়সে কিন্তু আপনি আমার থেকে একটু বড়, কারণ সপ্তর্ষি আর রমা এই 2 জন বিবাহিত, আর বিপ্লব আর রমা 2 জন বন্ধু বান্ধবী। সুতরাং বিপ্লবের বয়স আর রমার বয়স নিশ্চয়ই এক হবে। সপ্তর্ষি একটু বড়। হেসে ফেলে সপ্তর্ষি, বলে, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাহ, 2 জনের একই রকম কেন বানিয়েছেন? আরে এমনি, আফটার অল আপনি এক্স হাজব্যান্ড আর আমি বর্তমান। 2 জনের কালারটা এক থাকলে অসুবিধে কোথায়? রমার চিনতে ভুল হবে না। অফিসার এসেছেন কোর্টের থেকে, পাকা সই সাবুত নেবেন বলে। একদিকে ডিভোর্সের সাইন হবে, আর একদিকে সই হবে বিয়ের। ডিভোর্সের পেপারটা আগেই দিতেই সপ্তর্ষির হাত দুটো কেঁপে ওঠে। আরে কি ব্যাপার, সইটা করুন, বসে আছেন কেন? আপনার কাছ থেকে লিগালি সইটা হয়ে গেলেই না এই সইটা হবে, কোনো প্রবলেম হবে না, কোর্টে বলা আছে। তাছাড়া রমা আর আমি 2 জনেই রাজি। এমনভাবে লিখিত করব যে আপনি ওর ওপর টর্চার করতেন, সহ্য না করতে পেরে ও ডিভোর্স নিয়েছে, এমনই কিছু একটা। রমা তাকায় সপ্তর্ষির দিকে। করে দাও, সইটা করে দাও। হাত দুটো কাঁপে সপ্তর্ষির। রমা বলে, দাঁড়াও, আমি আগে করে দিই। না না রমা, রমা, আরেকটা সুযোগ আমাকে দেওয়া যায় না? আমি যদি ভালো মানুষ হয়ে উঠতে পারি। না, আর সুযোগ দেওয়া যায় না সপ্তর্ষি। বিপ্লবের সঙ্গে বিয়ের কথা আমি কখনো কল্পনা করিনি, তুমিই করে দিয়েছ। আর বিপ্লব এখন আমাকে মন প্রাণ দিয়ে চায়। আমি জানি আমি বিপ্লবের কাছে গিয়ে হ্যাপি থাকবো, কিন্তু তোমার কাছে নয়, কারণ তোমাকে ভরসা করাটা আমার পক্ষে আর সম্ভব নয়। কাগজে সই সাবুত করে ডিভোর্সটা পাকাপাকিভাবে হয়ে যাওয়ার মাস 6 মধ্যেই রেজিস্ট্রি হয়ে যায় রমার আর বিপ্লবের। 2 জনেই এখন চুটিয়ে সংসার করছে। অন্যদিকে সপ্তর্ষি, তার ঠিক কি হলো সেটা আমার শ্রোতা বন্ধুরাই বলুক। এমন পুরুষ মানুষ সমাজে অনেক আছে, আর ধৈর্য সহ্য নিয়ে দাঁত মুখ বুজে পড়ে থাকা মেয়েদের সংখ্যাও কিন্তু কম নেই। কিন্তু কম্প্রোমাইজটা আর কতদিন? ধৈর্যের বাঁধ একদিন না একদিন সবারই তো ভাঙে। আরে সুদেশ না, কতদিন পর দেখা। কেমন আছিস বল? ভালোই আছি। বিয়ে করে ফেললি, অথচ আমাকে জানালি না। আর বিয়ে, দ্বিতীয় বিয়ে বল? কার সাথে? বিপ্লব। আরে তাই? হ্যাঁ, তোকে সেই কলেজ থেকে পছন্দ করতো। তা তোর আগের বরটি? আর সেই কথা বলে তোকে কি করব বল? শাশুড়ির মুখের দিকে চেয়ে 7 বছর সহ্য করেছি, আর পারলাম না। আসলে আমি ওকে দ্বিতীয় সুযোগ দিতে চাই না। আমার মতে সপ্তর্ষি কখনোই ভালো স্বপ্নের পুরুষ হয়ে উঠতে পারবে না। কেন বলতো? আরে আমার সাথে কখনোই একটি ভালো ছেলের মতো কথাই বলেনি। আমার চোখের সামনে শত শত মেয়ের সাথে। কি বলিস? তাও তুই 7 বছর
হ্যাঁ রে সুদেশনা, 7টা বছর সহ্য করেছি। বিপ্লব আমার জীবনে না আসলে হয়তো বাকি জীবনটাও ওইভাবেই কাটিয়ে দিতাম। কিন্তু এখন তোর আগের হাজব্যান্ড কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, ওই দেখ দাঁড়িয়ে রয়েছে। সুদেশনাকে চিনিয়ে দেয় রমা তার প্রাক্তন স্বামী সপ্তর্ষিকে। এই কয়েক বছরের মধ্যেই সপ্তর্ষি নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে। এখন মেয়েদেরকে ও সম্মান করে। রমার আর বিপ্লবের ছোট্ট একটি পুত্র সন্তান হয়েছে। তারই অন্নপ্রাশনের অনুষ্ঠানে পুরনো বন্ধুরা একত্রিত। সুদেশনাও তাদের মধ্যে অন্যতম। সুদেশনা সপ্তর্ষিকে দেখে বলে, আরে সালা, হে তো ফাইন হ্যান্ডসাম মার্কা চেহারা রে, একটু কথা বলবো নাকি? বলে দেখতে পারিস, তবে জড়িয়ে যাস না। ওর মুখশ্রী দেখে ওর ভালো মানসিকতায় বিশ্বাস করবি না, কিন্তু মালটা পাক্কা ধাপ্পাবাজ। তাই সত্যি বলছিস? হ্যাঁ, যাই একটু আলাপ করি। নমস্কার। নমস্কার, আমি সুদেশনা, রমার ক্লাসমেট। ও আচ্ছা আচ্ছা, আপনি ওর এক্স হাজব্যান্ড বলতে পারেন। এক্স হয়ে গেলাম নিজের স্বভাব দোষে, আর ভালো হতে পারলাম না। কেন, ভালো হতে চান নাকি? হ্যাঁ, চেয়েছিলাম, ওকেই চেয়েছিলাম, কিন্তু রমা আমার জীবনে আর ধরা দিল না। ভালোই হয়েছে বিপ্লবের সঙ্গে দেখা হয়ে গেছে। বিপ্লব হৃদয় দিয়ে ওকে ভালোবাসে, এই যে তার প্রমাণ। কত সুন্দর হয়েছে না বাচ্চাটা? সুদেশনার বুকের ভেতরে সপ্তর্ষির মিষ্টি কথা দোলা দেয়। সুদেশনা বলে, একটা কথা বলবো, আমাকে খারাপ মেয়ে ভাববেন না তো? আরে না না, লাইফে কত মেয়ের সঙ্গে ওঠা বসা করলাম, শুধু তোমার বান্ধবীদের সাথেই হলো না। সে থাক, ও এখন আমার জীবনের পাস্ট। ও, তাহলে পাস্টকে সাক্ষী রেখে ভবিষ্যতে এগোতে চান না? যাই তো, কিন্তু কোনো মেয়েকে নতুন করে আর লাইফে জড়াতে পারবো না। আচ্ছা, আমরা আজকে থেকে বন্ধু হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, তবে বন্ধুত্বটুকুই, এর বেশি কিন্তু নয়। আমি কিন্তু ভীষণ ওয়াইল্ড একটা ছেলে। আমি তো ওয়াইল্ড অ্যানিমালই পছন্দ করি। পুরুষ মানুষের মধ্যে যদি বন্যভাব নাই থাকে, তাহলে সে পুরুষ মানুষ কি করে হয়? একটি মেয়ের চোখে পুরুষটি যেরকম, অপর মেয়েটির চোখে এই পুরুষটি আর এক রকম। কে জানে সপ্তর্ষি কি সুদেশনার জীবনে আদেও স্বপ্নের পুরুষ হয়ে উঠতে পারবে, নাকি সপ্তর্ষি প্রথম জীবনে ঘা খেয়ে এখন যে কোনো মেয়ের স্বপ্নের পুরুষ হয়ে উঠতে প্রস্তুত? সেটা একমাত্র সময়ই বলতে পারবে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।